এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজনীতিতে ঝড় তুলল ডক্টর ইউনূস, উচ্চকক্ষে জামায়াতের জয় জয়কার, নতুন যে চাপে বিএনপি জোট। অবশেষে কঠোর পদক্ষেপ নিলেন জামায়াতের আমির। নির্বাচন ইস্যুতে ঢাকায় বিক্ষোভের ডাক 11 দলীয় জোটের। 30 আসনের ভোটের ফলাফল বাতিলের দাবি জামায়াতের। আরও জানাবো, মির্জা আব্বাস ও পাটোয়ারির আসনের ভোট পুনর্গণনা নিয়ে নতুন যে তথ্য দিল নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত সংসদে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। নাসির উদ্দিন পাটোয়ারি, এই নামটাই একটু আলাদা। ভয়ভীতি ওর অভিধানে নেই বললেই চলে। অনেকটা শরীফ উসমান হাদির মতোই ভাবুন। গত কিছুদিনে ওর একটা ফেসবুক স্ট্যাটাস ঝড় তুলেছে অনলাইনে। লিখেছে, অভিনন্দন ইঞ্জিনিয়ার তারেক রহমান, জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের 13তম ব্যাচে আপনার তথাকথিত সাফল্য উপলক্ষে শুভেচ্ছা। খোঁচাটা গোঝাই যাচ্ছে। নাসির উদ্দিন 11 দলীয় জোটের তরুণ প্রার্থী সরাসরি ব্যঙ্গ করে লিখেছে এই কথাগুলো। নির্বাচনে হারার পরেও ওর রসিক আর প্রতিবাদী বক্তব্যগুলো রাজনীতির মাঠে আলোচনার খোরাক হয়েছে। সাধারণত ভোটে হেরে গেলে সংসদের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এবার খেলাটা বদলে গেছে। অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস এমন একটা ব্যবস্থা এনেছেন, তাতে বিএনপি এখন পুরোপুরি কোণঠাসা। মোহাম্মদ ইউনূসের নতুন এই কাঠামোতে সরাসরি ভোটে পরাজিত হলেও দলীয় ভোটের অনুপাত অনুযায়ী সংসদে ঢোকার একটা রাস্তা খোলা হয়েছে। তাই সবাই এখন আলোচনা করছে, ব্যালেটে হারলেও আলোচিত নেতারা কিভাবে আবার সংসদে ফিরছেন। এটা কোনো ম্যাজিক না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ সংসদীয় ব্যবস্থার এক বড় পরিবর্তনের ইঙ্গিত। ঢাকা 8 আসনে মাত্র 3-4 হাজার ভোটে হেরেছে এই ছেলেটা, যাকে অনেকে জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ বলে ডাকে। সামান্য দেখলে মনে হতে পারে এখানেই গল্পটা শেষ, কিন্তু না, আসল চমকটা তো এখানে। নাসির উদ্দিন সংসদে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভোট যুদ্ধে মির্জা আব্বাস তাকে হারালেও সংসদের দরজা বন্ধ করতে পারেননি। কেমন করে এমন হলো? কারণ এবারকার নির্বাচন ছিল কেবল এমপি নির্বাচনের জন্য না, ছিল একটা ঐতিহাসিক গণভোটও। জনগণ হ্যাঁ ভোট দিয়েছে। এই হ্যাঁই খুলে দিয়েছে নাসির উদ্দিনের জন্য নতুন পথ। ব্যালেটে হেরে গেলেও নতুন রাজনৈতিক অঙ্কে সে এখন বিজয়ী, জুলাই স্রোতের সেই হ্যাঁ জয়ের সুবাদে। দেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস। আগে 300 আসনের একক সংসদ ছিল, এখন কাঠামো বদলেছে। নতুন ব্যবস্থায় উচ্চকক্ষ হবে 100 আসনের, আর সদস্যরা নির্বাচিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে, মানে দল কত ভোট পেল সেই হিসেবে আসন। ধরুন এনসিপি যদি 3% ভোট পায়, তাহলে উচ্চকক্ষে তাদের 3টে আসন। এই অনুপাতে দলের শীর্ষ নেতা হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবার উচ্চকক্ষে যাচ্ছেন। আবার একটু ফিরে তাকান ঢাকা 8-এর লড়াইয়ে। এলাকাটা বছরের পর বছর মির্জা আব্বাসের দুর্গ। টাকা, সম্পদ, পুরনো ভোট ব্যাংক সব ওর ছিল। নাসির উদ্দিনের ছিল সাহস, তারুণ্য আর জামায়াতের সমর্থন। বিশ্লেষকরা ভেবেছিল 20-30 হাজার ভোটে আব্বাস এগিয়ে থাকবে, কিন্তু শেষ ফল মাত্র 3-4 হাজার ভোটের ব্যবধান। বিএনপির ওপর মহলে বিস্ময় ছড়িয়েছে। এটা শুধু হার না, নাসিরের জন্য বড় এক মরেল জয়। মতিঝিল, শাহজাহানপুর, পল্টনের মতো এলাকায় নেক টু নেক লড়াই। তারুণ্য নতুন কিছু চাইছে, এটা স্পষ্ট। পিআর সিস্টেমে এনসিপি পেয়েছে একাধিক আসন। জুলাই বিপ্লবের মুখ আর দলের শীর্ষে নাসির উদ্দিন, তাই তালিকার একদম শুরুতেই ওর নাম। এখন নিম্নকক্ষে থাকবেন মির্জা আব্বাস আর উচ্চকক্ষে নাসির উদ্দিন পাটোয়ারি। তরুণদের জন্য এই খবরটা একরকম অনুপ্রেরণা। যোগ্যতা থাকলে বিকল্প পথও তৈরি হয়। পরের 5 বছরে ওর সংসদে কণ্ঠ কেমন বাজবে সেটাই দেখার বিষয়। সমর্থকরা চায় ও ভুলের সমালোচনা করুক, আবার ভালো কিছু হলে প্রশংসাও করুক। নিম্নকক্ষের ভোট শেষ, কিন্তু আসল চ্যালেঞ্জ এখন উচ্চকক্ষে। 100 আসনের এই উচ্চকক্ষে বিএনপির 46, জামায়াত নেতৃত্বাধীন জোটের 44, বাকি 10 অন্যদের। নিম্নকক্ষে বিএনপির আসন বেশি হলেও উচ্চকক্ষে মাত্র 2 আসনের ব্যবধান। ভোটের ভাগাভাগি কাছাকাছি থাকায় বড় কোনো আইন পাশ করাতে একতরফা সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। জামায়াত জোটের 44 জনের যুক্তির মুখোমুখি হতে হবে বিএনপিকে। এই 44 জনের তালিকায় নাসির উদ্দিন পাটোয়ারির পাশাপাশি আছেন আরও কিছু আলোচিত
মুখ। উচ্চকক্ষে যাচ্ছেন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদও। তার সামরিক আর রাজনৈতিক অভিজ্ঞতা নীতি নির্ধারণে বেশ প্রভাব ফেলবে, এটা নিয়ে সন্দেহ নেই। শিক্ষাবিদ, অর্থনীতিবিদ আর আইন অজ্ঞরা সরাসরি ভোটে না দাঁড়ালেও জাতীয় ভোটের অনুপাত ধরে এবার প্রতিনিধিত্ব পাচ্ছেন। ব্যাপারটা শুধু একটা নির্বাচন নয়, বরং নতুন এক রাজনৈতিক কাঠামোর শুরু। নিচের কক্ষে প্রতিযোগিতা, উপর কক্ষে নীতির আলোচনা, এই দুই মিলে বাংলাদেশ ঢুকছে একদম ভিন্ন এক অধ্যায়। এদিকে ৩০টা সংসদীয় আসনে ভোট আবার গণনা আর বিজয়ীদের শপথ স্থগিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ করবে। এই কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে জোটের লিয়াজো কমিটির বৈঠকে। জোট বলেছে, নির্বাচনের পরে দেশের অনেক জায়গায় সহিংসতা হচ্ছে, আর জামায়াত ইসলামী আর ১১ দলীয় জোটের লোকজনের বাড়িঘর, পরিবার, ব্যবসা সবখানে হামলার খবর পাওয়া যাচ্ছে। তাদের অভিযোগ, বিএনপির লোকজন যারা এবার বড় জয় নিয়ে ক্ষমতায় আসছেন, তারাই এসব সহিংসতায় জড়িত। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস আর নাসির উদ্দিনের ভোট আবার গণনার দাবি এনেছিল এনসিপি, কিন্তু নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়ে দিয়েছেন, গ্যাজেট প্রকাশ হয়ে যাওয়ায় এখন আর ভোট আবার গণনার সুযোগ নেই। নতুন যুগের শুরু, আজ 2টা ঘোষণা এসেছে। প্রথমটা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের। জামায়াতে ইসলামী এবার সংসদে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গড়বে। অনেকে বলছে শিশির মনির তো নির্বাচনে হেরেছে, তার আবার এত গুরুত্ব কি? কিন্তু রাজনীতির খেলায় কে জিতল কে হারল এই হিসাবটা আসল নয়। আসল ব্যাপার কে সামনে কি বীজ বপন করছে। শিশির মোহাম্মদ মনির নির্বাচনে হারলেও এখন বিরোধী দলের সবচেয়ে শক্তিশালী মুখ হতে যাচ্ছেন। আপার হাউসে তার অবস্থান প্রায় নিশ্চিত। নির্বাচনে হারার পর এই সিদ্ধান্ত জামায়াতের জন্য একেবারে নতুন দিগন্ত খুলে দিল। আগে সেই ভাঙচুর, হরতাল এসবের দিন শেষ। রাজনীতি এখন কৌশল, যুক্তি আর জবাবদিহিতার খেলা। জামায়াত ঠিক এই দিকেই হাঁটছে। উন্নত দেশগুলো, বিশেষ করে ব্রিটেনে শ্যাডো ক্যাবিনেট দারুণ জনপ্রিয়। সেখানে বিরোধী দল সরকারে থাকা প্রতিটা মন্ত্রণালয়ের বিপরীতে নিজের দলে একজন বিশেষজ্ঞ রাখে, তাকে বলে ছায়ামন্ত্রী। সরকারের অর্থমন্ত্রী থাকলে বিরোধী দলে থাকে ছায়া অর্থমন্ত্রী। সরকার ভুল করলে ছায়ামন্ত্রী তথ্য প্রমাণ সহ সেটা তুলে ধরে। জামায়াত এবার এই ব্রিটিশ মডেলটাই বাংলাদেশে আনতে চায়। সরকারের প্রতিটা মন্ত্রীর জন্য জামায়াত নিজেদের দল থেকে বিকল্প মন্ত্রী ঠিক করবে। শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যার যা দায়িত্ব, প্রতিটি ফাইল, নির্দেশনা, সিদ্ধান্তে নজর রাখবে জামায়াতের ছায়ামন্ত্রীরা। আমাদের দেশে বিরোধী দল মানেই সরকারের সবকিছু চোখ বন্ধ করে বিরোধিতা করা। ছায়ামন্ত্রিসভা কিন্তু সেই পথে হাঁটবে না। সরকার নতুন কোনো পলিসি আনলে ওরা সেটা খুঁটিয়ে দেখবে। যদি ভুল থাকে শুধু সমালোচনা নয়, জনগণের সামনে বিকল্প সমাধান রাখবে। তখন টিভি বা পত্রিকায় মানুষ দুপক্ষের যুক্তি তুলনা করতে পারবে। সরকার একটা সমস্যা যেভাবে সামলাতে চায়, জামায়াত বলে এভাবে করলে আরও ভালো হতো। জনগণ সহজেই বুঝতে পারবে কার আইডিয়া বেশি কার্যকর, কারা সত্যি দেশের জন্য ভাবে। একটু কল্পনা করুন তো, জুন মাস বিএনপি সরকার বাজেট দিল, একই দিনে কিংবা পরদিন জামায়াতের ছায়া অর্থমন্ত্রী বিকল্প বাজেট পেশ করলেন। সরকার মেগা প্রজেক্টে টাকা ঢালল, শিক্ষা স্বাস্থ্যকে পাত্তা দিল না। জামায়াত দেখিয়ে দিল ঠিক এই টাকায় কিভাবে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো যায়। মানুষ তখন চোখে দেখতে পাবে কার বাজেট আসলেই জনবান্ধব। কখনো সরকার কোনো প্রকল্পে অযথা বাজেট বাড়ালো, লুকিয়ে দুর্নীতি করতে চাইল, সাধারণ মানুষ তো এসব বোঝে না। তখনই মাঠে নামবে ছায়া মন্ত্রিসভা। ডেটা, ইঞ্জিনিয়ারিং, এস্টিমেট সব নিয়ে প্রমাণ করে দেখাবে সরকার যেখানে ১,০০০ কোটি টাকা খরচ করলো, আমরা সেটা ৬০০ কোটি টাকায় করতে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।